খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। রয়েছি এলআইসির এসটিসি ট্রেনিংয়ে। তো এখানে এসে পরিচয় হয়ে গেল, মানে যাদের সাথে ম্যাডাম রয়েছেন। ম্যাডাম প্লিজ নাও আপনার নাম। আমার নাম তনিমা দাস, আমি এখানে ইউ হিসেবে। আমাদের প্রিন্সিপাল স্যার। গুড মর্নিং, আমি চন্দন কুণ্ডু। এখানে আপাতত অ্যাজ এ প্রিন্সিপাল আমি আছি এসটিসিতে। ওরা এসছে, ওদেরকে আমরা ট্রেনিং দিই। আমাদের সাথে এই দুদিনের মানে পরিচয় হয় এবং পরিচয়টা দীর্ঘস্থায়ী হয়। থ্যাংক ইউ স্যার। স্যার গুড মর্নিং, আমার নাম দিলীপ দাস, ডবল ও হিসেবে এখানে কাজ করছি। এছাড়া আমরা তো ট্রেনিং দিই এবং ওনারা আসেন বিভিন্ন ব্রাঞ্চ থেকে এজেন্টরা, তাদের সাথে একটা কর্ডিয়াল রিলেশন তৈরি হয়, এইটুকু। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ওনাদের অনেক সব মানুষেরই অনেক মানে গল্প থাকে, ওনাদেরও গল্প আছে। আমি গল্পটা পরে ডিটেলসে দেবো। আর স্যারের একটা প্রাইভেট গল্প কালকে আমরা মিটিংয়ে শুনেছি, উনি কীভাবে স্টেবিলিটি মানে ভাবে দাঁড়িয়ে আছেন, সেই গল্পটা আমি আবার পরে শোনাবো। তো থ্যাংক ইউ সবাইকে। আপনারা সবসময় ভালো থাকবেন, আপনারা সবসময় সুস্থ থাকবেন, এই কামনা করি, এই প্রার্থনা করি ভগবানের কাছে। থ্যাংক ইউ, আবার পরে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকুন, ভালো করে এলআইসি কাজ করুন। থ্যাংক ইউ স্যার। উন্নতি হোক। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। এই ধরনের বিভিন্ন কেস আছে, দেখতে হলে আর কিছু 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 কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। প্রচুর সমস্যা, প্রচুর ব্রাঞ্চে প্রচুর দেখলে পেমেন্ট হয় না। মূলত আপনারা ইয়ে করেন না, আপনারা অতটা জানি না পার্সু করেন না। দুই হচ্ছে যা রিকোয়ারমেন্ট অফিস চায় আপনারা দিতে পারেন না। অনেক সময় এরকম হয় যে যিনি দেখলেন ডিল করছে সেই অ্যাসিস্ট্যান্ট বা ইচ্ছে ভালো জানে না, তার ল্যাক অফ নলেজ আছে, সে পড়ে না, আপডেটেড নয়, প্রচুর সার্কুলার বারবার নতুন। ওকে করার পরে তারপর ওটা ভেরিফাই হবে, তখন ব্যাংকে যাবে, ওর কাস্টমারের ব্যাংকে লিঙ্কটা যাবে, তারপর মানে ইনঅ্যাসের জন্য। ঠিক আছে, কাস্টমার কি করে, কাস্টমার অনেক সময় মিস করে যেতে পারে, মিস করে বেশি। সেক্ষেত্রে কি হবে, কাস্টমারের কাছে লিঙ্ক গেল, কাস্টমার দেখলো না, সেক্ষেত্রে তুমি হ্যাঁ দেখলো না, হ্যাঁ সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে নেক্সট আবার লিঙ্ক যাবে 7 ডে, যেদিন লিঙ্ক গেল তারপর 7 ডেতে যাবে, ওটা 48 আওয়ার্স থাকে লিঙ্কটা, তারপর এক্সপায়ার করে যাবে, আবার 10 ডে যাবে, আবার 13 ডে যাবে, এই করে যেতেই থাকবে, তখন আর ম্যাচে থাকবে, আবার ফেস করে থাকে ম্যাচে অ্যাপ্লাই করতে। কিন্তু মান্থলি মোডে করতে তো অনলাইন কনভার্ট হবে না। মান্থলি কি হয় পলিসি এখন হয় না, মাসে কি হয় না, 3 মাসের টাকা নিয়ে মান্থলি একমাত্র ন্যাচ বা ইনাচে হয়। যদি না বাসে 3 মাসে কালকেই করলাম হ্যাঁ, কিন্তু তারপর মান্থলি এমনি পলিসি হয় কি না, হয় না, ন্যাচ বা ইনাচে হয়। কালকে ও ইনাচে দিয়ে রেখেছিল কিন্তু প্রিমিয়াম ও দেয়নি, তাহলে এবার মান্থলি কি করা যাবে, কিছু করা যাবে না, তাকে কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি কনভার্ট করতে হবে। ওরা প্রসিড করতে পারবে, প্রসিড করবো, প্রসিড করার পরে ওটা হয়। ঠিক আছে, তো এইভাবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, এটা বলে দিলাম। প্রথমেই জানাই আমার বন্ধু, দাদা, ভাই সবাইকে আমার তরফ থেকে সঞ্জয় মান্না। আমি আমতলা ব্রাঞ্চের একজন এমবিআইটি এজেন্ট, বিগত 3 বছর ধরে এমবিআইটি করছি। প্লাস এছাড়া এবছর টার্গেট আমার টপ অফ দ্য টেবিল করা। দেখা যাক, চেষ্টা করি, আপনারা যদি আশীর্বাদ করেন হয়তো হবো। আমি যে কারণে যে পারপাসটা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে 2 কোটি টাকার পলিসিটা আছে, আর্মি কি করে ক্লোজ হলো, সেই মানে যার কাছে গেছিলাম উনি 2014 সালে আমার কাছে লাস্ট পলিসি করেছিলেন। তারপরে বহুবার যাই এলআইসির ব্যাপার নিয়ে, কিন্তু পলিসিটা আর হচ্ছিল না, পলিসির কথা উনি শুনছিলেন না। তো যে কাস্টমারের কাছে আমি গেছি, সেই কাস্টমার অ্যাকচুয়ালি বড় প্রমোটার একজন। আমি চাইছিলাম যে ওনাকে বসিয়ে একটা ভালো প্রজেকশন আমি দেখাব, কিভাবে দেখানো যায়, কিভাবে দেখানো যায়, অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, কিন্তু আলটিমেটলি কোনো সময় সুযোগ পাচ্ছিলাম না, উনি এতটাই ব্যস্ত মানুষ। কোনো একদিন আমি একটু প্ল্যানিংটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে উনি যেহেতু প্রমোটার একজন বড়, তো আমি একটা জমির ইস্যু নিয়ে গেলাম যে দাদা আপনাকে আমি একটা ভালো জমি করি। বেশ কিছু আমার ক্লায়েন্ট আছে, যেটা আমার এজেন্সিও রয়েছে, যে মানে প্রমোটিং ফ্ল্যাট সংক্রান্ত ব্যাপার নিয়ে। তার কাছে গেছিলাম, যেরকম বললাম যে
কিছু ফ্ল্যাট সেল আউট হবে, আমি একজনকে নিয়ে গেছিলাম, তো উনি আমার এখানে কাজ করেন, তা আপনার কিছু ফ্ল্যাট আমি সেল করে দেবো। তো উনি ইন্টারেস্ট রাখলেন, উনি আমার সাথে বসলেন, আমি একটু জল খাচ্ছি। কিন্তু এমন একটা টাইমে গেছিলাম, ওনার অফিস 9টার সময় বন্ধ হয়ে যায়, মানে রাত্রি 9টায়। তখন বাজে এক্স্যাক্ট, আমি 2-3 মিনিট ওর সাথে বসেছিলাম, বসার পরে হাতে ছিল আর 4 মিনিট, আমি ঘড়িও দেখছিলাম। এবার যখন উঠে গেলাম ওখান দিয়ে, দাদাও উঠে গেছেন, দাদা এরকম মিলিয়ে বসেছিলেন, আমরা এরকম সামনে ওনার অফিসে বসেছিলাম, আমার সাথে একজন গিয়েছিলেন। তো উনি উঠে যাচ্ছেন, আমি দাদার পারমিশন নিয়ে দাদাকে বললাম, দাদা 1 মিনিটে একটা কথা বলবো। 1 মিনিটও লাগবে, একটা জিনিস খালি দেখাও। বলছে কি? আমার কাছে মোবাইলে একটা উৎসবের পোস্টার আছে, জীবন উৎসবের, যেটা তুমি কালকে দেখাচ্ছিলাম। ওখানে দেওয়া আছে 2,20,000 করে 5 বছর দাম, 11th ইয়ার থেকে 1 লাখ টাকা করে লাইফ টাইম রিটার্ন, 1,83,000 করে 6 বছর দাম, 11th ইয়ার থেকে 1 লাখ করে সারা জীবন রিটার্ন। এইভাবে প্রজেকশনটা দেওয়া ছিল 8 বছর পর্যন্ত। দাদাকে আমি পোস্টারটা জাস্ট মনে করুন, দাদাকে আমি জাস্ট মোবাইলে এইভাবে দেখালাম। উনি যেহেতু অত বড় বিজনেসম্যান, মানে বেশিক্ষণ জাজমেন্ট করতে সময় লাগবে না। আমি বললাম যে এই প্রপোজালটা কিন্তু তোমার জন্য না, এটা জাস্ট একটা ছোট পোস্টার আমার হাতের কাছে রয়েছে, এবার তুমি ক্যালকুলেশন করে নাও যে তুমি কি দিলে কি পাবে। তা আমি ওনাকে চাইছিলাম 50 লাখ টাকা করে প্রিমিয়াম, 50 লাখ করে 5 বছর দাও, 11 বছর বাধা থেকে 1,25 লাখ করে রিটার্ন। এটা আমার প্ল্যানিং ছিল, কিন্তু লং টার্ম শর্ট টার্মের মধ্যে যেটা ব্যাপারটা আমাদের ঠিক হবে। আমাদের মিটিং প্রায় শেষের মুখে। আমাদের স্যার রয়েছেন এখানে, ম্যাডাম রয়েছেন, রয়েছেন আমাদের বন্ধুরাও রয়েছে। এখন আমরা একটু টি ব্রেকে যাবো। আর একটা কথা, যেহেতু LICর পারপাস নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছিল, সেটা একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে যে আমরা সব মানুষই আমাদের ডেট অফ বার্থ জানি, বাট আমরা ডেট অফ ডেথ কারোরই জানা নেই। আমরা যে প্রফেশনে কাজ করছি, এই প্রফেশনটা এত মহৎ উদ্দেশ্যে আমরা কাজ করি, কারণ কখনো কোনো মানুষের অঘটন ঘটলে কিন্তু পাশে দাঁড়াবার মতো একমাত্র ব্র্যান্ড হচ্ছে LIC অফ ইন্ডিয়া। তারই প্রতিনিধিত্ব করছি আমরা। এবং মানুষ যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, ভালোবেসেছেন, অসংখ্য অভিনন্দন আপনাদেরকে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি। আমাদের 2 দিনকার মিটিং প্রায় শেষই হয়ে গেল। আমরা যেটা এখানে প্রোগ্রামে এসেছিলাম, তো স্যার আমাদের প্রিন্সিপাল এখানকার মিস্টার চন্দন কুণ্ডু, তো কালকে মিটিংয়ে প্রথম যখন স্যার এসেছিলেন, ওনার একটা জীবনের গল্প শুনলাম। সেই গল্পটা আমার এত ভালো লাগলো, তো যে কারণে লাস্ট অফ অল আমাদের এজেন্ট বন্ধুবান্ধবরা সবাই চলে গেছেন, তো আমি ওনার সাথে রয়েছি প্রেজেন্ট বসে। ওনার গল্পটা আমার ভিউয়ার্সদের জানানো খুব দরকার, কারণ আমার যে চ্যানেলের উদ্দেশ্য মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা, তো সেখানে আজকে যে স্যার যেভাবে লাইভ লিড করেছেন, স্যারের একটু বক্তব্য নেব। স্যার, কালকের যে ঘটনাটা আপনি আমাদের মিটিংয়ে বলছিলেন, প্লিজ আমার ভিউয়ার্সদের একটু এখানে বলুন যে আপনি কীভাবে জীবনযাপন করছেন এবং কীভাবে আপনার লাইফ স্টোরিটা ছোট করে একটু এখানে আমাদের ভিউয়ার্সদের বলুন। সঞ্জয় অনেক বড় ভালো কাজ করছে এবং সোশ্যালি ভীষণভাবে লিঙ্ক। কালকে ওর বিভিন্ন কথাবার্তা শুনে আমরাও খুব ইনফ্লুয়েসড হয়েছি যে সত্যিকারের একজন এজেন্ট হিসাবে যখন আমরা কাজ করি, আমরা সমস্ত সোসাইটির সাথে আমরা নিজেদের রিলেশনটা তৈরি করি। মানে আমাদের ফ্যামিলিটা অনেক বড় হয়। আমরা ফ্যামিলি বলতে যা বুঝি জেনারেল লোকেরা, সেটা হচ্ছে আমি, আমার পরিবার, তার বাইরে কিছু আত্মীয় স্বজন। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল প্রফেশন যেটা এজেন্সি, সেটা সঞ্জয় মেনটেন করছে, সেটা হচ্ছে বিগার ফ্যামিলি। মানে
আত্মীয় স্বজনের পরিধির বাইরে, সমস্ত চেনাগণ্ডির বাইরে, অচেনা লোকজন, বাইরের লোকজন, তাদেরকে একসাথে নিয়ে চলা, দ্যাট ইজ দ্য মোটো অফ এলআইসি। এবং ও এই জায়গাটা, এই ফ্ল্যাগটা খুব দারুণভাবে বিয়ার করছে, মানে এক্সেলেন্টলি বিয়ার করছে ফ্ল্যাগটা এলআইসির। তো ওর মাধ্যমে মানে এলআইসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ও এইভাবে কাজ করছে। আমরা চাই সবাই যে এরকম এলআইসি এজেন্টরা ঘরে ঘরে হোক, তারা এইভাবেই সবার সাথে তাদের সমস্ত বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকুক, অ্যাজ এ ফ্যামিলি পার্সন, মোর দ্যান এ ফ্যামিলি পার্সন। মানে কাউকে না পাওয়া গেল, রাত্রিবেলা হঠাৎ করে কারো যদি কোনো অসুবিধা হয়, কাউকে না পাওয়া গেল, একটা কল করবেন। সত্যিকারের যে এলআইসি এজেন্ট, মানে সঞ্জয় মতন বলছি, তারা দে উইল বি অ্যাভেলেবেল, মানে যে কোনো সময়। এবং যারা জানেন তারা জানেন, যারা এটা পেয়েছেন তারা পেয়েছেন, জানেন। ইটস এ নোবেল প্রফেশন অ্যাজ এজেন্ট। আর সঞ্জয় যেটা বলছিল, হয়তো সবারই এরকম বিভিন্ন স্ট্রাগল আছে। যখন ওদের সাথে ক্লাসে ছিলাম, যখন আমরা ঢুকি তখন আমরা একটা ফ্যামিলি হয়ে যাই। তাই ফ্যামিলিতে কী হয়, নিজেদের মধ্যে সমস্ত কথাবার্তা শেয়ার হয়, ফ্যামিলির যে প্রবলেমস, ফ্যামিলির যে মানে হ্যাপিনেস, সব শেয়ার হয়, ওভারকাম করা বিভিন্ন রকম স্ট্রাগল সব শেয়ার হয়। তো ওদের বিভিন্ন কথাবার্তা শুনতে ওদের সাথে ওদেরকে এনকারেজ করার জন্য আমারও কিছু বললাম, মানে সেটা ওর কাছে খুব ভালো লেগেছে। এবং কালকে থেকেই রিকোয়েস্ট করেছে যে ওর একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে ওটা দেখাতে চায় বা মানে শেয়ার করতে চায়। তো কিছুই না, ব্যাপারটা হচ্ছে কি যে অনেকদিন ধরে এলআইসিতে কাজ করছে। আমি 1990 সাল থেকে এলআইসিতে আছি, এবং 1990 সাল থেকে আছি, 96, 2000 বিভিন্ন জায়গায় ছিলাম, বিভিন্ন স্টেটে ছিলাম। 2017-তে আমার কি হয়, জন্ডিস হয়, মানে সিভিয়ার জন্ডিস। তার আগে একবার হয়েছিল, তখন বিহারে ছিলাম, সেই সময় একবার জন্ডিস হয়েছিল, লিভারটা একটু উইক হয়েছিল। তো 2017 হেপাটাইটিস ই, যেটাকে বলা হয়, দুরকম জন্ডিস হয়। একটা হচ্ছে অ্যালকোহলিক, মানে যারা অ্যালকোহল নেন তাদের একটা জন্ডিস হয়, ALD বলে, অ্যালকোহলিক লিভার ডিজিজ। আমার যেটা ছিল NALD, আমি তো ওইসব জিনিস কোনো সময় ছুঁইও নি। NALD, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, মানে কোনো বাইরের খাবার থেকে বা কিছু থেকে। তো হতে পারে অনেক সময় ওভারস্টে করতাম আমরা কাজের জন্য, বাইরের খাবার দাবার খেতে হতো, অনেক রাত অবধি থাকতাম। তো সেই হিসাবে কোনো খাবারের থেকে একসময় যে ভাগাড় বলে একটা ব্যাপার চলছে, এই ভাগাড়ের খাবার বা ভাগাড়ের মাংস, যেটা পরবর্তীকালে আমরা জানতে পারি বিভিন্ন খবর কাগজে, যে ভাগাড়ের খাবার, ভাগাড় চিকেন। তো সেরকম কিছু ছিল, তখন এই ব্যাপারটা পাবলিসিটি ছিল না, সেরকম একটা কোনো খাবার ছিল কোনো একদিন, যেটা খেয়ে তারপর থেকে খুব অস্বস্তি হয় শারীরিকভাবে, এবং তারপরে আমি শয্যাশায়ী হয়ে যাই। আলটিমেটলি ধরা পড়ে জন্ডিস। তখনও জানতাম না এটা কোন জায়গায় যাচ্ছে। তো জন্ডিসটা কম ছিল না, জন্ডিসের যে লিভারের যে প্যারামিটারগুলো আছে সেগুলো বাড়তেই থাকছিল। মানে আপনারা বুঝবেন, মোটামুটি বিলিরুবিন, মানে জন্ডিসের যেটা প্যারামিটার, বিলিরুবিন থাকে, আর একটা আছে SGOT, SGPT, এগুলো হচ্ছে প্যারামিটার, বিভিন্ন ইন্ডেক্স। সেগুলো বাড়লে কমলে বোঝা যায় জন্ডিস কত বেশি কত কম। এগুলো আমি আগে জানতাম না, পরে জানছি। LFT থাকে, LFT টেস্ট, লিভার ফাংশন টেস্ট, ওর মধ্যে এগুলো আসে। তো তখন ধরা পড়লো আমার জন্ডিস 1.2 জন্ডিস হয় মোটামুটি। আমার তখন 5-6 স্টার্টিং হলো এরকমভাবে, 5-6-8, মানে বিলিরুবিন 8, মানে জন্ডিস। তো যাই হোক, তখন ডাক্তারের পরামর্শে রেস্টে থাকলাম, বাদ বাকি সবাই যা করেন তাই করলাম, যে বয়েল খাবার খাওয়া, গ্লুকোজ জল বা এসব কিছু, এখন রেস্টে থাকা। কিন্তু জন্ডিসটা কমছিল না, বাড়ছিল। বাড়তে 8 থেকে 15 হলো, এভাবে বাড়ছে। এবং SGOT, SGPT, যেটা দুটো প্যারামিটার, সেই প্যারামিটার দুটো থাকতে হয় 25 থেকে 30-এর মধ্যে। সেটা বাড়তে তখন 1500, মানে উইদিন 15 ডেজ সেটা 1500 চলে গেল। তো এবার একটা অ্যালার্মিং পজিশন হচ্ছিল। আমার অফিসের লোকজন খুব বললো, তুই বাড়িতে থেকে তোর ট্রিটমেন্ট করিস না, তুই হসপিটালে ভর্তি হ। হসপিটালে ভর্তি হলাম। হসপিটালে ভর্তি হওয়ার পরেও তারা অনেক ট্রিটমেন্ট করছিলেন, কিছুতেই কিছু হচ্ছে না, ক্রমশ বাড়ছে। তারা মোটামুটি হাত তুলে দেবেন, এ হবে না এইভাবে। তো তখন আমরা কি করলাম, আমাদের ফ্যামিলি যে আসলে তারা ওই অবস্থাতেই, মানে ওরকম হেমোডাইনামিক্যালি স্টেবল বলে, পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, হি ক্যান বি শিফটেড টু আদার প্লেস। মর্ন দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো হায়দ্রাবাদে AIG বলে একটা হসপিটাল আছে, সেখানেও ট্রিটমেন্ট হলো। সেখানে ওরা চাইছিল যে স্টেম সেল থেরাপি করে ওটাকে যদি ঠিক করা যায়, লিভারের যে সেলগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ঠিক করা যায়। কিন্তু সেটা কাজ করলো না, কেন এটা হচ্ছে হেপাটাইটিস E। হেপাটাইটিস ইতে স্টেম সেল থেরাপি কাজ করে না। তো যাই হোক, তো লিভার ট্রান্সপ্লান্ট করা। তো হায়দ্রাবাদ AIG যেখানে গেছিলাম, ওরা স্টেম সেল থেরাপি
ট্রাই করলো, কিন্তু হেপাটাইটিস সিতে স্টেম সেল থেরাপি এফেক্টিভ হয় না। তখন ওরা ওই লিভার ট্রান্সপ্লান্টের কথা বললো। লিভার ট্রান্সপ্লান্ট তো অনেক খরচা সাপেক্ষ ব্যাপার, প্লাস অনেকদিন থাকতে হবে, তারা প্রচুর ব্লাড লাগে, আমার আত্মীয় স্বজনকে সবাইকে এখান থেকে নিয়ে যেতে হবে হায়দ্রাবাদে। তো এই ব্যাপারটা আরেকবার লাস্ট অন্য কিছু ট্রাই করার জন্য আবার ব্যাক করে আসলাম কলকাতায় আবার হসপিটালে ভর্তি হলাম। সেখানেও তারা চেষ্টা করতে থাকলো। তারপরে একসময় বললো যে আপনি শিগগিরই এরকম লিভার ট্রান্সপ্লান্টের জন্য ব্যবস্থা করুন লিভার, না হলে ইউ উইল মিস দ্য বাস। মানে যে আপনি আর বাঁচবেন না। হ্যাঁ, অ্যালার্ম বেল ইজ রিংইং দেয়ার। তো আমার আনফর্চুনেটলি আমার ফ্যামিলির মধ্যে আমার ব্লাড গ্রুপের লিভার কারোর ছিল না, যার ছিল তাদের বয়স অনেক বেশি, তাদের লিভারটা নেওয়া যাবে না। ফ্যামিলি পার্সন একজনের ছিল, আমার মিসেসের ছিল সেম গ্রুপে, ব্লাড গ্রুপে, কিন্তু তার ফ্যাটি লিভারের কারণে তার লিভারটা নেওয়া যাবে না, দুজনের লাইফ রিস্ক হয়ে যাবে, এরকম ব্যাপার হলো। আবার ওখান থেকে বন্ড দিয়ে আমি প্রায় এয়ার অ্যাম্বুলেন্স বলা যায়, সেখান থেকে করে আমি গেলাম চেন্নাইতে হসপিটালে ট্রিটমেন্ট চললো। সেখানে লিভার ডায়ালিসিস করে আমাকে স্টেবল রাখছিলো, কেন ততদিনে আমার বিলিরুবিন বেড়ে হয়ে গেছে 45, মানে এটা মোর দ্যান ডেথ বেড। সেখানে তা সত্ত্বেও অদ্ভুতভাবে তখনও স্টেবল ছিলাম। এই সময়টাতেও সারা শরীর হলো, সব কিছু হলো, কিন্তু আমি স্টেবল, হেমোডাইনামিক্যালি স্টেবল। ওরা তখন আমার ট্রিটমেন্টটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে ট্রিটমেন্টে আমি রেসপন্ড করি, তার জন্য আমাকে লিভার ডায়ালিসিস করে 8 থেকে 9 বার। এই লিভার ডায়ালিসিসটা ব্যাপারটা হচ্ছে আপনার সকালবেলায় আপনাকে আর্লি মর্নিংয়ে আপনাকে আইসিইউতে ঢুকিয়ে দেবে। গলার এখান দিয়ে 3টে পাইপ যাবে, দুটো দিয়ে আপনার লিভারের মধ্যে তার যে দূষিত পদার্থ ব্লাডটা সেটা বার করবে, একটা দিয়ে ফ্রেশ ব্লাড, লোকাল অ্যানেস্থেশিয়া করে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা, সকাল 7টায় যদি ঢোকায় মোটামুটি বিকেল 5টায় বার করবে। যার অপারেশন মোটামুটি 8 থেকে 10 ঘন্টা। এটা প্রত্যেক দিন লিভার ডায়ালিসিস, যাতে লিভারটাকে ফ্রেশ রাখা যায়, যাতে ট্রিটমেন্টটা করা যায়। 8-9 বার হয়েছে, পরে ট্রিটমেন্ট চলছে, কিন্তু আবার বেড়ে যাচ্ছে। তো আলটিমেটলি তখন কী করলো ডাক্তাররা, তো আমরা মানে একটা ওষুধ আছে যে ওষুধটা লিভারের এই ব্যাপারটায় কাজ করে, কিন্তু সাইড এফেক্টস অনেক বেশি। সাইড এফেক্টস মানে অনেক রকম হতে পারে, এটা মানুষের উপরে তখনও রেকমেন্ডেড ড্রাগ নয়, ক্যাটোসিসের উপরে ইউজ হয়। তো আমি বন্ড দিলাম যে আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হোক, বিকজ আর কোনো রাস্তা নেই, আর কোনো কিছুতেই আমি রেসপেক্ট করছি না। তো ওইটা দেওয়ার পরে আস্তে আস্তে বিলিরুবিনটা একটু করে ঠিক হতে শুরু করলো। মোটামুটি বিলিরুবিনটা যখন 6-এর কাছাকাছি হলো, আমি ডাক্তারের পারমিশন নিয়ে চেন্নাই থেকে কলকাতায় এলাম, অন দ্য কন্ডিশন যদি খারাপ হয় সমস্যা আমাকে আবার দৌড়াতে হবে, বাই ইয়ার আমি চলে যাবো। পুজোর সময় চলে এলাম, বাড়িতে কাটাবো একটু। তো তারপরে আস্তে আস্তে রিকভার হচ্ছে, কিন্তু হঠাৎ আবার কী হলো, স্টুল এবং ভমিটিংয়ের সাথে ব্লাড বেরোতে শুরু করলো। মানে কি এটা ব্যাপারটা তখন আমি গেলাম হসপিটালে তখন এন্ডোস্কোপি করে দেখলো যে আমার লিভার পাকস্থলীর ওয়ালসগুলো ফুটো হয়ে যাচ্ছে, ওই এফেক্টে, মানে ওষুধের এফেক্টে ফুটো হয়ে যাচ্ছে। তো সেখান দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে। এন্ডোস্কোপিতে তখন লেজার পাইপ ঢুকিয়ে ওখানে ফুটোগুলোকে ঝেলে দেওয়া। যেবার 2বার হলো, থার্ড টাইম যখন আবার গেলাম, আবার ব্লাড বেরিয়ে যাচ্ছে এরকম। থার্ড টাইম বললো ওরা আর কিছু করা যাবে না, তাহলে পাকস্থলীটা পুরো পুড়ে যাবে, যে আর কিছু করা যাবে না, নর্মাল হিলিংয়ে থাকুন, ডায়েটে থাকুন, না লিভার ট্রান্সপ্লান্টের জন্য তৈরি হোক। কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমার অলরেডি তখন নাম লেখানো ছিল যাকে। তো লিভার ট্রান্সপ্লান্টের লাইনে ছিলাম আমি, আসছে ইন দ্য মিন টাইম কী হলো, আমার সেরিব্রাল হ্যামারেজ হয়ে গেলো। রাত্রিবেলা একদিন সেরিব্রাল হ্যামারেজ হলো। তো তারপরে আমার ব্যাপারটা বুঝতে পারিনি, কেননা আমি অজ্ঞান হয়ে গেছিলাম পুরো। তো বমি করেছে, প্রচণ্ড বমি করে অজ্ঞান হয়ে গেছিলাম। তো বাড়ির লোকরা ভাবলো অন্য কিছু হয়েছে, রাত্রিবেলা ডাক্তার ডেকে নিয়ে ডাকার পরে তারা বললো না এটা আমার বাড়ির লোক বলে এটা আমাদের ঠিক অন্যরকম মনে হচ্ছে। তখন রাত্রিবেলা একটা হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সে করে আমাকে নিয়ে গেল। তো সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেল, সেখানে তারা দেখলো যে আমার সেরিব্রাল হ্যামারেজ হয়েছে এবং মাসলি ব্লাড প্রফিউজ ব্লাড ব্লিডিং হয়েছে আর কি, মাথাতে ছড়িয়ে গেছে। তো ওই অবস্থায় তারা ট্রিটমেন্ট শুরু করলো 5টা ডাক্তারের প্যানেল দিয়ে।
তো আমি 5 দিন কোমাতে ছিলাম, কোমা বা সেমি কোমা যাই বলে, 5 দিন মাঝে মাঝে একটু আসছিল, কিন্তু কিছু জানে 5 দিন পুরো অফ আমার লাইফ থেকে। তো যাই হোক, অনেকে দেখতে এসছে, হয়তো চিনতে পারছি না, কিন্তু আমার কিছু মনে নেই। 5 দিন পরে আস্তে আস্তে আবার নর্মালসিতে আসা শুরু হলো। ডাক্তারদের থ্যাঙ্কস গড, ডক্টর টিম এবং সবার খুব ওয়েল উইশ ছিল, মানে অনেক শুভেচ্ছা ছিল, তার জন্য আমি বেরিয়ে আসতে পেরেছি হয়তো। তো তারপরে এইভাবে আস্তে আস্তে একটু রিকভার করার পরে এবার যখন বাড়িতে আসলাম টোটালি বেড রিডেন। তো ওখানে সারাদিন রাত আয়া থাকবে, তার সাথে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, সমস্ত কিছু করতে হয়েছে। হাঁটা চলার ক্ষমতা ছিল না এবং ওজন প্রায় 35 কেজি কমে গেছিলো। তো ওই জায়গা থেকে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি সবচেয়ে বেশি যেটা দরকার, যেটা আমি সবার জন্য এই কারণে বলছি, আমাকে সঞ্জয় রিকোয়েস্ট করছে, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পজিটিভ থাকতে হবে সবসময়। আমাকে চেন্নাই হসপিটালের নার্স বলছিল, সেটা আমি সব জায়গায় মানে যখনই বলি তখন এটা শেয়ার করি, যে উই হ্যাভ সিন পেশেন্ট ফর দ্য ফার্স্ট টাইম, সাচ এ পেশেন্ট ফর দ্য ফার্স্ট টাইম হু ইজ হ্যাভিং 19 intravenous injections থ্রু রেভেন দিয়ে যাচ্ছে হাতে, এখানে চ্যানেল করে, বাট স্মাইলিং, অলওয়েজ স্মাইলিং। তখন আমাকে জিজ্ঞেস করছি কেন, আমি বলছি আই হ্যাভ নাথিং টু লুজ, বিকজ আই হ্যাভ মাই ব্যাক অন দ্য ওয়াল। এর পিছনে তো আর যাওয়ার রাস্তা নেই, তাহলে কী হয়, আমার যদি পিছনে দেওয়ালের পিঠ থেকে যায়, আমি কোন দিকে যাবো, সামনের দিকে যাবো। তো দ্যাট ইজ দ্য পজিটিভ অ্যাটিটিউড। আমার মনে করি সবারই এই অ্যাটিটিউড থাকা দরকার। জীবনে অনেক রকম যুদ্ধ, অনেক রকম সংগ্রাম, অনেক রকম বাধা আসে, আমার অনেক বাধা এসছে, আরও অনেক বাধা আছে যেগুলো এসছে, কিন্তু সব কিছু ওভারকাম করার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, 70 to 80% ওভারকাম করা যায়, সেটা হচ্ছে বাই পজিটিভ অ্যাটিটিউড। নিজের ইচ্ছা শক্তি প্রচণ্ড থাকতে হবে। আমি একসময় স্টিক নিয়ে জোর করে আমি অফিস জয়েন করেছিলাম, ডাক্তারকে দিয়ে জোর করে লিখেছিলাম যে আমি জয়েন অফিস, জোর করে। আমার তো সব ছুটি ছাটা সমস্ত শেষ হয়ে গেছিলো, অফিস জয়েন করেছিলাম। আমি প্রথমে একটা গাড়ি নিয়ে আসতাম, গাড়িতে করে যেতাম, তারপরে গাড়ি ছাড়লাম, লাঠি নিয়ে আসতাম। বছর 3-4 আগে অব্দি লাঠি নিয়ে এসেছি, লাঠিটা ছেড়ে দিয়েছি। আমার মাঝে মাঝে ব্যালেন্স চলে যায়, পড়ে যাই আগে রাস্তাতে, কিন্তু আই হ্যাভ নেভার টেকেন দ্য লাঠি ব্যাক। কেন, ওটাই আমার ক্ষমতা, আমার শক্তি, যে আমার পজিটিভ উইল পাওয়ার, এনার্জি এবং মনের ইচ্ছা শক্তিটা প্রবল থাকবে, কোনো সময় নেগেটিভ হবো না। আশা করি আপনারা সবাই সেইভাবে থাকবেন, তাহলে যে কোনো অসুবিধা থাকবে না, সব কিছু থেকে ওভারকাম করা যায়। সবার শেষে যে কোনো অন্ধকার টানেল দিয়ে যান, যে কোনো কিছুর মধ্যে দিয়ে যান, লাস্টে একটা লাইট থাকবে। আমি এটাই ভাবি, এটাই আমরা মনে করি। তো থ্যাংক ইউ টু অল, থ্যাংক ইউ টু সঞ্জয়। থ্যাংক ইউ অ্যাকচুয়ালি এই যে প্রসঙ্গটা স্যার এতক্ষণ বলছিলেন, এত এনার্জি দিল গল্পটা, মানে কালকেও শুনেছিলাম আপনাদের ভিউয়ার্সের, আমার ভিউয়ার্সের এটাই দেখাতে চাইছিলাম যে মানুষ যদি ভেঙে পড়ে, দেখুন মনটা আপনার মনকে আমরা যতই দেখাই কিংবা যতই বলি, সহজে হয়তো ঠিক করতে পারবো না। মনটা আপনার, আমার মনটা আমার। আমরা যদি নিজেরা চাই, আমরা ইচ্ছা করলে, বলেন না মানুষ সব কিছুই পারে করতে, চেষ্টা করে দেখুন, অনেক কিছুই পারবেন। আমার চ্যানেলের উদ্দেশ্য কিন্তু মানুষকে সুস্থ রাখা এবং ভালো রাখা। আমরা অনেকবার চেষ্টা করছি, বারেই চেষ্টা করছি, বিভিন্ন ডাক্তারবাবুদের, বিভিন্ন যোগা টিচারের, আমাদের খেলাধুলার, প্লাস আমাদের মতো মানে আমাদের স্যার, যিনি আমার সাথে এতক্ষণ রয়েছেন, ওনার যে লাইফ স্টোরির গল্প, তো এই যে গল্পগুলো, মানে এটা গল্পটা একটা বাস্তবে হয়েছিল বলেই আজকে আপনাদেরকে ইউটিউবের মাঝে আপনাদেরকে তুলে ধরা হচ্ছে। কারণ মনের ইচ্ছা শক্তি হচ্ছে সর্বশক্তি, মানে সেই শক্তি দিয়েই আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি। আর বেশি কথা বাড়াবো না, পারলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই চ্যানেলের একটাই মাত্র উদ্দেশ্য মানুষকে সুস্থ রাখা, ভালো রাখা। আর এই চ্যানেলের ইউটিউবের মাধ্যমে যে আর্নিংটা আসবে, সেটা আমার এনজিওর সাথে কথা হয়েছে, যারা দুস্থ পরিবার, বাচ্চা কাচ্চা, যারা খেলাধুলা করতে পারছে না, যারা পড়াশোনা করতে পারছে না, যারা গান বাজনা করতে পারছে না, ট্যালেন্টেড বাচ্চা কাচ্চাদের জন্য এই এনজিও সংস্থার সাথে আমার কথা হয়েছে। ইউটিউবের মাধ্যম থেকে যে আর্নিংটা আসবে, সেখানে এই আর্নিংয়ের রোজগারে, আমার যে এই রোজগারের পয়সাটা সেখানে যাবে। থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবসময় ভালো থাকবেন, সবসময় হাসতে থাকবেন এবং আপনাদের পরিবারকে নিয়ে সবসময় একত্রে থাকবেন। ধন্যবাদ।